যৌথ বাহিনীর অভিযানে বিভিন্ন স্থান থেকে পাথর উদ্ধার ফিরিয়ে নেওয়া হচ্ছে সিলেটে, প্রতিস্থাপন করা হচ্ছে ধলাই নদীতে। নির্বাচন ঘিরে সাম্প্রদায়িক দাঙ্গার সুযোগ নেই, জানালেন ধর্ম উপদেষ্টা। উৎসব মুখর ভোট আয়োজনে প্রস্তুত সরকার। রাজশাহীর পবায় একই পরিবারের 4 জনের মরদেহ উদ্ধার, ঋণের চাপে স্ত্রী সন্তানকে হত্যার পর বাবার আত্মহত্যা। ফারাক্কার পানিতে প্লাবিত উত্তরের নিম্নাঞ্চল, আতঙ্কিত নদীপাড়ের মানুষ, ব্যাহত পাটুরিয়া দৌলতিয়া রুটে ফেরি চলাচল। এবং উদযাপন হচ্ছে খালেদা জিয়ার 81তম জন্মদিন, জেলায় জেলায় মিলাদ এবং দোয়া মাহফিল, সুস্থতা এবং দীর্ঘায়ু কামনায় মোনাজাত। আমন্ত্রণ দেশ জনপদ সংবাদে, শুনছিলেন শিরোনাম, সাথে আছি বিপাশা চক্রবর্তী। সিলেটের ধলাই নদী থেকে লুট হওয়া পাথর উদ্ধারে অভিযান অব্যাহত রেখেছে সিলেট জেলা প্রশাসন। মহাসড়কে তল্লাশি, অবৈধ ক্রাশারে অভিযান সহ লুটের পাথর উদ্ধারে তৎপর যৌথ বাহিনী। এদিকে বৃহস্পতিবার রাতে নারায়ণগঞ্জের শীতলক্ষা নদীর কাঁচপুর ব্রিজের নিচ থেকে বিপুল পরিমাণ সাদা পাথর উদ্ধার করে র্যাব। সহকর্মীদের পাঠানো তথ্য এবং চিত্রে জানাচ্ছেন ফারজানা আফরোজ টুম্পা। সিলেটের সাদা পাথরে লুটকৃত পাথর উদ্ধারে অভিযান অব্যাহত রেখেছে প্রশাসন। মহাসড়কে তল্লাশি, অবৈধ ক্রাশারে অভিযান সহ লুটের পাথর উদ্ধারে তৎপর যৌথ বাহিনী। প্রশাসন জানায়, সিলেট সহ দেশের বিভিন্ন এলাকা থেকে প্রায় 90,000 ঘনফুট পাথর এরই মধ্যে উদ্ধার করা হয়েছে। এসব পাথর ধলাই নদীতে প্রতিস্থাপনের কাজ চলছে। এর আগে বৃহস্পতিবার বিকেলে সিলেটের জেলা প্রশাসক সাদা পাথর পরিদর্শনে গিয়ে জানান, আগামী রোববার জেলা প্রশাসনের গঠিত তদন্ত কমিটি ক্ষয়ক্ষতি সম্পর্কে পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করবে। এদিকে কোম্পানীগঞ্জ উপজেলা প্রশাসন জানিয়েছে, জব্দকৃত পাথর সাদা পাথরের নিকটবর্তী একটি বাংকারের মধ্যে রাখা হয়েছে। সেখান থেকে পাথর প্রতিস্থাপনের কাজ চলছে। এদিকে বৃহস্পতিবার রাতে নারায়ণগঞ্জের শীতলক্ষা নদীর কাঁচপুর ব্রিজের নিচ থেকে সিলেটের ভোলাগঞ্জ থেকে লুট হওয়া বিপুল পরিমাণ সাদা পাথর উদ্ধার করেছে র্যাব। সাদা খনিজ পাথর উদ্ধারে ঢাকা জেলার ডেমরার সারুলিয়ায় র্যাব, জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযান চলমান রয়েছে। র্যাব জানায়, অবৈধভাবে উত্তোলন করে সাদা পাথর স্থানীয় দয়ার বাজার, কলাবাড়ি ও ভোলাগঞ্জ 10 নং ঘাটে কালেকশন করে বিভিন্ন ক্রাশার মেশিনে পাঠানো হয়েছে। আনুমানিক 40,000 ঘনফুট আস্ত ও ক্রাশড পাথর উদ্ধার করা সম্ভব হবে বলে ধারণা করছে র্যাব। 7টা গদিতে এই পাথরের সন্ধান আমরা পেয়েছি এবং বিপুল পরিমাণ পাথর। বাট এই যে সাদা পাথরগুলো এরা একেবারে মেশিনের সাথে আনলোড করছে, একদিকে আনলোড করছে আর একদিকে ক্রাশ করছে। তারা প্রায় নট লেস দ্যান 40,000 কিউবিক পাথরের কম না, আনুমানিক বলছি আমি এটা। ফারজানা আফরোজ টুম্পা, নিউজ ডেস্ক, দেশ টিভি। জাতীয় নির্বাচনকে ঘিরে দেশের সাম্প্রদায়িক দাঙ্গার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। তিনি বলেন, সুষ্ঠু এবং সুন্দর নির্বাচন আয়োজনের লক্ষ্যে সরকারের পাশাপাশি সংশ্লিষ্ট সব বাহিনী প্রস্তুতি সম্পন্ন করেছে। শুক্রবার দুপুরে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার লাউয়েরঘর এলাকায় শ্রী শ্রী অদ্বৈতাচার্য মন্দির কমপ্লেক্সের নির্মাণ কাজ পরিদর্শন এবং মতবিনিময় শেষে তিনি এই কথা বলেন। ধর্ম উপদেষ্টা আরও জানান, সরকার জাতীয় নির্বাচনের একটি রোডম্যাপ ঘোষণা করেছে। নির্বাচন কমিশন সেই অনুযায়ী কাজ করছে। ফেব্রুয়ারিতে একটি উৎসবমুখর নির্বাচন আয়োজনের জন্য সরকারের প্রস্তুতি রয়েছে বলেও জানান ধর্ম উপদেষ্টা। আপনারা ইতিমধ্যে জেনেছেন, সরকার নির্বাচনের একটা রোড ম্যাপ ঘোষণা করেছেন এবং ইলেকশন কমিশন ওই রোড ম্যাপ অনুযায়ী বাকি কাজগুলো সম্পূর্ণ করবে। তো আমরা আশাবাদী, ইতিমধ্যে পুলিশের ট্রেনিং, সেনাবাহিনীর কতজন লোক থাকবে, পুলিশের বিন্যাস, এগুলো কাজ শুরু হয়েছে পূর্ণোদ্যমে। তো আমাদের প্রত্যাশা, আমরা ঘোষিত সময়ে তারিখে আমরা জাতীয় নির্বাচন সম্পন্ন করতে পারব। রাজশাহীতে একই পরিবারের 4 জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল 9টার দিকে জেলার পবা উপজেলার বামুনশিকর এলাকার বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহের পাশে একটি চিরকুট পাওয়া গেছে, যাতে লেখা রয়েছে, ঋণের চাপ সইতে না পেরেই সবাইকে হত্যা করেছেন মনিরুল, পরে নিজেই ফাঁস নেন। সহকর্মী
কাজী সাহেদের তথ্য এবং ছবিতে জানাচ্ছেন আপন অপু। এক কক্ষে শোয়ানো স্ত্রী কন্যার মরদেহ, অপর কক্ষে বিছানায় পড়ে আছে ছেলের মরদেহ, আর মনিরুলের মরদেহ ঝুলছে সিলিং ফ্যানের সঙ্গে। পাশেই পড়ে আছে একটি ছোট্ট চিরকুট, লেখা রয়েছে ঋণের চাপ থেকে মুক্তি পেতে স্ত্রী ও ছেলে মেয়েকে হত্যা করেছেন মনিরুল, পরে নিজেই ফাঁস নেন। ঘটনা রাজশাহীর পবা উপজেলার বামুনশিকর এলাকার। স্থানীয়রা জানান, মাদকাসক্তি ও জুয়ায় ডুবে ঋণের বোঝা বাড়ে মনিরুলের। অনেকদিন থেকেই চলছেন মানুষের থেকে ধার দেনা করে। এক পর্যায়ে স্ত্রী সন্তানকে দুবেলা খাবার খাওয়ানোরও সামর্থ্য হারান। সম্প্রতি জমি বিক্রি করে ঋণ কিছুটা শোধ করলেও কাটেনি আর্থিক সংকট। জমি বিক্রি করে ঋণটা শোধ করে দিই, খুব সঞ্চয় চলছিল। চলার পরে তারপরে উনি মাঝে মাঝে বলে যে ভাই আমি ঋণগ্রস্ত আছি, ঋণগ্রস্ত। 2 দিন আগে আমাকে বললো যে ভাই আমার বাসায় চাল নাই, আমার কিছু টাকা দিলে ভালো হতো না। আমি চলো তোমাকে 1 বস্তা চাল কিনে দিতে বলছে, না ভাই টাকা দেন। 2000 টাকা নিয়ে উনি চাল কিনলো, হাট বাজার করলো আমার সামনে। এলাকাতে হয়তো কিছু ধার দেনা আছে, ও সুজার ছেলে, কারোর সাথে গন্ডগোল ফ্যাসাদ নাই। তো আমরা ধারণা করছি কিস্তি বা ঋণের জন্য মারা গেছে। স্থানীয়রা জানিয়েছেন, শুক্রবার সকালে মিনারুলের মা নাতনি মিথিলাকে ডাকতে আসেন। সারা শব্দ না পেয়ে দরজা ধাক্কা দিলে দেখতে পান মর্মান্তিক দৃশ্য। ও ঘর ডাকাডাকি করে সারা শব্দ না পাওয়া পরে উনি ঘরের চাতাল দিয়ে উঠেছে। উঠে যে দেখছে যে ও এক ঘরে ওনার স্ত্রী আর 1.5 বছরের মেয়েটা মরে আছে। তারপর আরেক ঘরে এসে দেখছে যে আর ওই নাতিটা, যেটা 1 বছর মিনারুলের ছেলে, উনি গলাতে গামছা পেছনে আছে, উনি মরে আছে। আর উনি নিজে ওই আপনার ইয়ার সাথে যে ঘরে যে ইয়ে আছে তীর, যেটা আমরা বলি, ওনার সাথে ওই ফ্যানের পাশে গলার দড়ি দিয়ে ঝুলে আছে। পুলিশের ধারণা, মিনারুল স্ত্রীকে ওড়না দিয়ে ও মেয়েকে গামছা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। পরে ছেলেকে শ্বাসরোধ করে হত্যা করে নিজেই আত্মহত্যা করেছেন। চলছে তদন্ত। প্রাথমিকভাবে এটা আত্মহত্যা মনে হচ্ছে, বাট আমরা আরো ওনার পোস্টমর্টেম বা অন্যান্য ইনভেস্টিগেশনগুলো করলে আমরা শিওর হতে পারবো এর পিছনে অন্য কোনো কারণ আছে কিনা। আর জুয়ার বিষয়গুলো এখনো আমরা নিশ্চিত না, কারণ সেটা হয়তো ওনার যদি কোনো ওরকম থাকে, অভ্যাস থাকে, সেটা আমরা জানি না। যে সিরকুটটা আছে, আমি ওনার আত্মীয়স্বজন বা যারা আছে তাদের কাছে আমি শুনলাম, তারাও বললো যে সিরকুটের লেখাটা ওনারই। এদিকে এই ঘটনায় এলাকায় একই সঙ্গে চাঞ্চল্য ও শোক বিরাজ করছে। আপন অপু, নিউজ ডেস্ক, দেশ টিভি। শরীয়তপুরে রোগী বহনকারী অ্যাম্বুলেন্স আটকে রাখায় অসুস্থ অবস্থায় এক নবজাতকের মৃত্যু হয়েছে। অভিযোগ উঠেছে, স্থানীয় অ্যাম্বুলেন্স চালকদের সিন্ডিকেটের বাঁধার মুখে পড়ে দীর্ঘ সময় আটকে রাখা হয়। দ্রুত দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন ভুক্তভোগী স্বজনরা। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। সহকর্মী সাইফুল ইসলাম আকাশের রিপোর্ট, জানাচ্ছেন শায়লা খান। শরীয়তপুর ডামুড্ডা উপজেলার কনেশ্বর এলাকার নূর হোসেন সর্দারের স্ত্রী রুমা বেগম সন্তান সম্ভাবনা ছিলেন। বৃহস্পতিবার দুপুরে জেলার নিউ মেট্রো ক্লিনিক নামের একটি বেসরকারি হাসপাতালে ছেলে সন্তান জন্ম দেন তিনি। তবে বাচ্চাটি ভূমিষ্ঠ হওয়ার পর থেকে কিছুটা ঠান্ডার সমস্যায় ভুগছিল। পরে শিশুটিকে ঢাকায় নিয়ে উন্নত চিকিৎসার জন্য পরামর্শ দেন হাসপাতালের চিকিৎসক। স্বজনদের অভিযোগ, শিশুটিকে নিয়ে অ্যাম্বুলেন্স করে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করলে গাড়িটির গতিরোধ করে স্থানীয় অ্যাম্বুলেন্স চালক সবুজ দেওয়ান ও আবু তেহর দেওয়ান নামে 2 ব্যক্তি। তাদের অ্যাম্বুলেন্স ছাড়া অন্য কোনো অ্যাম্বুলেন্স ঢাকায় যেতে দেবে না তারা। এক পর্যায়ে তারা ঢাকাগামী সেই অ্যাম্বুলেন্স চালকের কাছ থেকে জোরপূর্বক চাবি কেড়ে নিয়ে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে। এ সময় রোগীর স্বজনেরা বাধা দিলে তাদেরকেও লাঞ্ছিত করা হয়। এমন অবস্থায় দীর্ঘ 40 মিনিট আটকে থাকার পর শিশুটি সেখানেই মারা যায়। এমন ঘটনায় অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন রোগীর স্বজনরা। খান ক্লিনিকের সামনে তো নেওয়া দর্শন মতন ওই জায়গায় 2 জন লোক যাইয়া গাড়ি আটকায় দিছে। 40 মিনিটের মতো ওই জায়গায় হেরা উড়াউড়ি করছি। ওরা আমি বলছি যে ভাই গাড়িটা ছাইড়া দেন, বাচ্চাটা মারা যাবে, এরা ছাড়ে নাই। একটা গাড়ি দাও, রোগী গরিব মানুষ, যতটুকু কমে দেওয়া যায়। তাই আমি কম টাকা একটা গাড়ি দিছি এখানে। তাই সে রোগীটা উঠাইছে, গাড়িতে উঠানোর পর অক্সিজেন সব লাগাইছে। গাড়ি চাবিটা হঠাৎ করে টান দিয়ে বের করে নিছে। এইটুকু অবস্থায় পরে রবিক ভাই বললো যে ছাইড়া দেন, যা হয় ঝামেলা আমরা দেখতেছি এই জায়গায়, আমরা ছাইড়া দেন। পরে ছাইড়া দেন, পরে দেখা যাচ্ছে যে বাচ্চাটা মারা গেছে গাড়িতেই। এদিকে ঘটনার পর সটকে পড়েন অভিযুক্ত 2 অ্যাম্বুলেন্স চালক। ভুক্তভোগী পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন এই ভারপ্রাপ্ত কর্মকর্তা। লোকাল অ্যাম্বুলেন্সের ড্রাইভাররা তাদের ওই যাইতে দেবে না 50 গাড়িতে। ওনারা বলতেছে যে আমাদের অ্যাম্বুলেন্সে যেতে হবে। এইটা না, তাদের সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে অ্যাম্বুলেন্সকে ঢাকার অ্যাম্বুলেন্সে যাইতে বাধা দেয়। তাতে 30-40 মিনিট সময় ব্যয় হয়। ইন দ্য মিন টাইম ওই শিশু বাচ্চাটা মারা যায়।
সিন্ডিকেটের জিম্মিতে জীবন হারালো নবজাতক। দোষীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবে প্রশাসন, এমনটাই প্রত্যাশা শরীয়তপুরবাসীর। শায়লা খান, নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন দেশ জনপদ সংবাদ। ভারতের ফারাক্কা বাঁধ খুলে দেওয়ায় উজানের ঢলে প্লাবিত হয়েছে নিম্নাঞ্চলের চাঁপাইনবাবগঞ্জের নিম্নাঞ্চল। টানা 12 দিনের বেশি সময় পানিবন্দী থাকায় মানুষ ক্ষতির সম্মুখীন চরাঞ্চলের বাসিন্দারা। সিরাজগঞ্জের যমুনা নদী পানি বাড়ায় আতঙ্কিত নদী পাড়ের মানুষ। তবে পানি উন্নয়ন বোর্ড জানায় দ্রুতই কমবে পানি। এদিকে পদ্মা নদীতে পানি বেড়ে ব্যাহত হচ্ছে মানিকগঞ্জের পাটুরিয়া দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল। সহকর্মীদের পাঠানো তথ্য এবং ছবিতে জানাচ্ছেন শামীম হোসেন। একদিকে টানা বৃষ্টি, অন্যদিকে ফারাক্কা বাঁধ খুলে দেয় উজানের ঢল। এতে পদ্মা নদীতে পানি বৃদ্ধি অব্যাহত থাকায় প্লাবিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জের নিম্নাঞ্চল। বন্ধ হয়ে গেছে অর্ধশত শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদান। পানির নিচে তলিয়েছে কয়েক হাজার হেক্টর জমির ফসল। দুর্গত এলাকায় খাবার সংকট দেখা দিলেও ত্রাণ না পৌঁছানোর অভিযোগ ভুক্তভোগীদের। বন্যার জন্য আমরা স্কুল যেতে পারছি না, ভালো করে খেতে পারছি না। পর্যন্ত কোনো লোক আসেনি, আমাদের সহযোগিতা করে না। আমরা অন্যর কাছে হাত পাতিয়া খাচ্ছিলেন, এভাবেই কষ্টতে দিন পাস করত। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা বর্ষণে টাঙ্গাইল ও সিরাজগঞ্জে দ্রুত গতিতে বাড়ছে যমুনার পানি। তবে 2-1 দিনের মধ্যেই কমতে শুরু করবে বলে জানায় পানি উন্নয়ন বোর্ড। এদিকে মুন্সিগঞ্জের 200 বছরের প্রাচীন দিঘিরপাড় বাজারে এখন চলছে ভাঙন আতঙ্ক। গেল কয়েকদিনের 3 দফা ভাঙনে নদীগর্ভে বিলীন হয়েছে বাজারের অন্তত 10টি দোকান। পদ্মা নদীতে পানি বৃদ্ধিতে 5 নম্বর ঘাট ভেঙে যাওয়ায় মানিকগঞ্জের পাটুরিয়া দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচলে লাগছে দ্বিগুণ সময়। লালমনিরহাটের তিস্তা ব্যারেজ পয়েন্টে পানি বিপদসীমার 24 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হওয়ায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি। মুন্সিগঞ্জে পদ্মার ভাঙনে বিলীন দিঘিরপাড় বাজারের অন্তত 10টি ব্যবসা প্রতিষ্ঠান। ভাঙন ঝুঁকিতে রয়েছে টঙ্গিবাড়ির দিঘিরপাড়, সদর উপজেলার শিলয় এবং বাংলাবাজার ইউনিয়নের অন্তত 10টি গ্রাম। এ নিয়ে আরও জানা যায়, যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সুমিত সরকার সুমন। নদী ভাঙনের সর্বশেষ কি পরিস্থিতি আপনি আমাদেরকে জানাতে পারবেন? বিপাশা, আপনি আসলে যেমনটি বলছিলেন, মুন্সিগঞ্জের দিঘিরপাড় বাজারে কিন্তু আসলে গতকাল মঙ্গলবার থেকে কিন্তু ভাঙন দেখা দিয়েছে। এখানে কিন্তু পদ্মা শাখা নদী কিন্তু আসলে ফুলে ফেপে উঠেছে। তার যেই রূপ, সেই রূপ কিন্তু আসলে ফিরছে বলে আমাদের এখানকার স্থানীয়রা জানিয়েছেন। এর মধ্যেই কিন্তু মঙ্গলবার থেকে আজ অবধি প্রায় 10টি দোকান কিন্তু নদী গর্ভে বিলীন হয়ে গেছে। এখানে কিন্তু দোকানপাটের পাশাপাশি এখানে কিন্তু বসত যেই ঘর বাড়ি রয়েছে, সেই ঘর বাড়ির মানুষ কিন্তু তারা বসত ভিটা ভেঙে কিন্তু তারা অন্যত্র সরিয়ে নিয়ে যাচ্ছেন বলে আমাদের এখানকার স্থানীয়রা জানিয়েছেন। এই পাশাপাশি এই বাজারের দোকান প্রায় অর্ধশতাধিক দোকান কিন্তু হুমকির মধ্যে রয়েছে বলে আমাদের এইখানকার স্থানীয়রা জানিয়েছেন। তো এর পাশাপাশি কিন্তু মুন্সিগঞ্জ টঙ্গিবাড়ি সহ কিন্তু মুন্সিগঞ্জ সদর উপজেলার বাংলা বাজার এবং শিলই ইউনিয়নের প্রায় 10টি গ্রাম কিন্তু এই হুমকির মধ্যে রয়েছে বলে আসলে আমরা জানতে পেরেছি। আমি যদি আপনাকে একটু দেখানোর চেষ্টা করি যে পদ্মার যে স্রোত, সেই স্রোতে কিন্তু ঘূর্ণিঝড় আসলে তৈরি হচ্ছে, সেই কারণে কিন্তু আসলে বিলীন হয়ে যাচ্ছে এই নদী তীরবর্তী এলাকা। তো আমি আপনাকে একটু জানিয়ে রাখি, আজ সকাল 9টায় কিন্তু এই ঘাটেই কিন্তু আসলে একটি ট্রলার কিন্তু আসলে ডুবে গিয়েছে। কেউ হতাহত না হলেও কিন্তু আসলে একটি ট্রলার স্রোতের কারণে ডুবে গিয়েছে। আপনি একটু জানাবেন যে এখানে আসলে কেমন ভাঙন হচ্ছে এবং আপনারা আতঙ্কিত কিনা একটু জানাবেন। আমি তো এখানকার না, সকালে আসছিলাম, দেখছি একটা ট্রলার আর কি ডুবে গেছে। রশি দিয়ে বাইন্দা রাখছিল, মাত্র জিজ্ঞাসা করলাম, কইলে ওইটা গেছে, পাওয়া যায়নি। আর আপনি কি জানাবেন এই বাজারে আসলে কেমন ভাঙন? অনেক ভাঙন তো অনেক দূর গেছে গা, ট্রলার গেছে 4টায় পর্যন্ত, ট্রলার পাওয়া যাইতেছে না।
লোকও পায় না, টলারও নাই। আবার কালকেও আনছে অনেক, আজকে একটু ভাঙন একটু বিরত আছে আর কি। ধন্যবাদ আপনাকে। আপনি আসলে বিপাশা, আপনি যেমনটি শুনছিলেন, এখানে কিন্তু স্থানীয়রা বলছেন যে প্রচন্ড স্রোতের কারণে কিন্তু ঘূর্ণিপাক সৃষ্টি হয়ে কিন্তু আসলে ভাঙন দেখা দিয়েছে। তো এইখানে কিন্তু দোকানিরা কিন্তু আস্তে আস্তে তাদের দোকান অন্যত্র জায়গায় সরিয়ে নিয়ে যাচ্ছেন বলে আসলে আমাদের জানিয়েছেন। আর এদিকে পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছিলাম, তারা যেটি জানিয়েছেন যে এই ভাঙন রোধ করা পর্যন্ত কিন্তু তারা আসলে জিও ব্যাগ ফেলা তাদের এই কার্যক্রম চলবে বলে আমাদের জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে পদ্মার পাড় থেকে সবশেষ খবর। আমরা এখন চলে যাব স্টুডিওতে বিপাশার কাছে। বিপাশা। সুমন, আপনাকে ধন্যবাদ। আজ 15ই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 50তম শাহাদাত বার্ষিকী। 1975 সালের এই দিনে বঙ্গবন্ধুকে সপরিবারে নির্মমভাবে হত্যা করা হয়। সে রাতে 26 জনকে নৃশংসভাবে হত্যা করা হলেও শেখ মুজিবের দুই কন্যা শেখ হাসিনা এবং শেখ রেহানা তৎকালীন পশ্চিম জার্মানিতে অবস্থান করায় প্রাণে বেঁচে যান। 1996 সালে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় এলে 15ই আগস্ট রাষ্ট্রীয়ভাবে প্রথম শোক দিবস পালনের সিদ্ধান্ত হয়। 2001 সালে বিএনপি নেতৃত্বাধীন 4 দলীয় জোট ক্ষমতায় এলে সেই সিদ্ধান্ত বাতিল করা হয়। 2007 সালে তত্ত্বাবধায়ক সরকার আবারও 15ই আগস্টকে রাষ্ট্রীয়ভাবে জাতীয় শোক দিবস পালনের সিদ্ধান্ত নেয়। জুলাই আন্দোলনে 2024 সালে 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর গঠিত অন্তর্বর্তী সরকার 15ই আগস্টের জাতীয় শোক দিবস এবং সরকারি ছুটি বাতিল ঘোষণা করে। দিনাজপুরের বিরামপুরে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী মা এবং 1.5 বছরের শিশু সন্তানের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর 12টায় বিরামপুর গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের সোনালী ব্যাংকের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন বিরামপুর উপজেলার ধানঘরা গ্রামের গৃহবধূ কোহিনুর বেগম এবং তার 1.5 বছরের ছেলে রিশাদ। পুলিশ জানিয়েছে মোটরসাইকেলটিকে পেছন থেকে ট্রাকটি চাপা দেয়। ঘটনাস্থলেই 2 জনের মৃত্যু হয়। মোটরসাইকেল চালক রব্বানীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, ট্রাকটি আটক করা হয়েছে। এদিকে বৃহস্পতিবার রাতে চট্টগ্রামের লোহাগড়ার চুন্তি এলাকায় মাছ বোঝাই ট্রাক চাপায় 2 মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়। সিরাজগঞ্জে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত স্থায়ী ক্যাম্পাস নির্মাণ ঠেকাতে ষড়যন্ত্র চলছে দাবি করে আলাদা সংবাদ সম্মেলন করেছে শিক্ষক, কর্মকর্তা এবং শিক্ষার্থীরা। আগামী একনেক সভায় প্রকল্প অনুমোদন না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। শুক্রবার বেলা 11টার দিকে অস্থায়ী একাডেমিক ভবন 3-এ সংবাদ সম্মেলন দুটি হয়। বক্তারা বলেন, 9 বছর আগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় স্থাপন হলেও এখনও স্থায়ী ক্যাম্পাস নির্মাণ করা হয়নি। এর মধ্যে 8 ধাপে প্রকল্প ব্যয় কমানো হয়েছে, কিন্তু কুচক্রী মহল স্থায়ী ক্যাম্পাস নির্মাণ আটকানোর জন্য গভীর ষড়যন্ত্র শুরু করেছে। যখন বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবিতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় উত্তাল, তখন পরিবেশ আন্দোলন কর্মীর পরিচয়ে একটি লোভী স্বার্থোন্নধী গোষ্ঠী রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হলে চলন বিল ক্ষতিগ্রস্ত হবে বলে মিথ্যা প্রচারণা চালাতে শুরু করে। আমরা এমন মিথ্যাচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। লোভী স্বার্থান্ন গোষ্ঠী রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হলে চলন বিল ক্ষতিগ্রস্ত হবে এই মর্মে মিথ্যা প্রচারণা চালাতে শুরু করে। গত 7ই মে 2025 সালের যে একনেক, সেই একনেকে পাশ না হওয়ার পিছনে এই কুচক্রী ষড়যন্ত্রকারীদের বিশাল হাত রয়েছে। সারা দেশে উদযাপন হচ্ছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার 81তম জন্মদিন। এই উপলক্ষে ময়মনসিংহে কোরআনখানি এবং দোয়া মাহফিল হয়েছে। শুক্রবার বাদে জুম্মা শিকারীকান্দা মাদ্রাসায় দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে এই আয়োজন করা হয়। পরে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে তোবারক বিতরণ করা হয়। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বেলা 12টায় বরিশাল সদর রোডে বিএনপি কার্যালয়ে মিলাদ মাহফিল এবং দোয়া হয়। মোনাজাত করা হয় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি এবং দীর্ঘায়ু কামনায়। মুন্সিগঞ্জে দোয়া মাহফিলের পাশাপাশি হয় যুব সমাবেশ।
গভীর সমুদ্রের ডাকাতির কবলে পড়ে ইঞ্জিন বিকল হওয়ায় একটি বোটসহ 15 জেলেকে উদ্ধার করেছে কক্সবাজার কোস্টগার্ড। শুক্রবার সকালে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট রাফিদ আসামি এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বৃহস্পতিবার রাতে কোস্টগার্ড স্টেশন ভাসানচর কর্তৃক অভিযান চালিয়ে ডাকাতের কবলে পড়া 15 জেলেসহ ইঞ্জিন বিকল হওয়া বোটটি উদ্ধার করে ভাসানচরে নিয়ে আসা হয়। গেল 12 আগস্ট নোয়াখালী হাতিয়া থানাধীন গাংগুড়িয়া চরের দক্ষিণে গভীর সমুদ্রে ডাকাতির কবলে পড়ে নৌকাটি। সারা দেশে সপ্তাহের ব্যবধানে বেড়েছে সব ধরনের নিত্যপণ্যের দাম। সবচেয়ে বেশি বেড়েছে সবজি এবং মাছের দাম। ভরা মৌসুমেই চড়া ইলিশের বাজার। কাঁচামরিচের ঝালে দিশেহারা নিম্নবিত্তরা। গরু খাসি বিক্রি হচ্ছে আগের বাড়তি দামে। সহকর্মীদের পাঠানো তথ্য এবং ছবিতে জানাচ্ছেন ফারজানা আফরোজ টুম্পা। চট্টগ্রামে বেড়েই চলেছে সব ধরনের নিত্যপণ্যের দাম। অস্থির মাছ ও সবজির বাজারও। চালের দাম কেজিতে বেড়েছে 5 থেকে 7 টাকা, ডালের দাম কেজিতে 10 টাকা পর্যন্ত বেড়েছে, আর পেঁয়াজের দাম লাফিয়ে উঠেছে কেজিতে 15 থেকে 20 টাকা পর্যন্ত। সবগুলোর মধ্যে আপনার অতিরিক্ত দাম নিচ্ছে। এখন ওরা ওই যে খুচরা ব্যবসায়ী থেকে কিনে পাইকারি ব্যবসায়ী আপনি দোষারোপ করতেছেন। ফেনীর সবজির বাজারেও নেই স্বস্তি। আলু আর পেঁপে ছাড়া অন্যান্য সবজি 80 থেকে 100 টাকায় বিক্রি হচ্ছে। ব্যবসায়ীরা বলছেন, বর্ষার কারণে ফেনীর বাজারে সব ধরনের সবজি বেশি দামে কিনতে হচ্ছে। কাঁচামরিচ, বেগুন, টমেটো, পটল, বাঁধাকপি, শিম, শসা সহ সব ধরনের সবজির দাম কেজিতে 20 থেকে 50 টাকা পর্যন্ত বেড়েছে। নাটোরের সপ্তাহের ব্যবধানে কাঁচামরিচের দাম দ্বিগুণ হয়ে কেজিতে 250 টাকায় বিক্রি হচ্ছে। মিনিকেট চাল কেজিতে 6 টাকা বেড়ে দাঁড়িয়েছে 76 টাকায়। মোটা চালও 63 থেকে বেড়ে হয়েছে 68 টাকা। বাজারে আসা ক্রেতাদের অভিযোগ, প্রায় প্রতিদিনই কোনো না কোনো পণ্যের দাম বাড়ছে। মানিকগঞ্জের বাজারে সব ধরনের মাছের দাম আকাশ ছোঁয়া। চাষের রুই কাতলা বিক্রি হচ্ছে কেজি প্রতি 400 টাকায়, আর দেশি গুড়া মাছ প্রকারভেদে বিক্রি হচ্ছে 500 থেকে 1200 টাকায়। চড়া ইলিশের বাজারও। নোয়াখালীতে অস্থির সবজির বাজার, চড়া মাছ বাজারও। ভরা মৌসুম হলেও ক্রেতাদের নাগালের বাইরে ইলিশ। বেড়েছে পেঁয়াজের দামও। গরু ও খাসির মাংস এখন অনেকটা বিলাসিতা মধ্যবিত্ত পরিবারের কাছে। দাম নিয়ন্ত্রণে বাজার মনিটরিং এর দাবি ভোক্তাদের। ফারজানা আফরোজ টুম্পা, নিউজ ডেস্ক, দেশ টিভি। 250 বছরের ঐতিহ্য রাজ পরিবারের প্রথা অনুযায়ী কান্তনগর মন্দির থেকে নদীপথে শ্রী শ্রী কান্তজীয় বিগ্রহের শুভাগমন ঘটবে দিনাজপুরের রাজবাড়ী মন্দিরে। শতাধিক ঘাটে কান্তজীয় বিগ্রহ রাধাকৃষ্ণ প্রতিমাকে অগণিত ভক্ত ফল ফলাদি উৎসর্গ করেন। প্রসাদ প্রদানের মধ্য দিয়ে মনোবাসনা পূরণ এবং পরিবারের মঙ্গল কামনা করেন। হারুনুর রশিদের রিপোর্ট, জানাচ্ছেন শামীম হোসেন। পূজা অর্চনা ও ভক্তদের কীর্তন সহকারে শ্রী শ্রী কান্তজীয় বিগ্রহ দিনাজপুরের কাহারোল উপজেলার কান্তনগর মন্দির হতে ঢেপা নদী পথে যাত্রা শুরু করে। শুক্রবার সকাল 7টায় শুরু হওয়া যাত্রায় হাজার হাজার ভক্ত দর্শনার্থী কান্তজী বিগ্রহকে উৎসর্গ করেন। প্রায় 25টি নৌকার বহর নিয়ে কান্তজী বিগ্রহটি 8 ঘন্টা যাত্রা শেষে সন্ধ্যায় শহরে রাজাপাড়া ঘাটে পৌঁছাবে। আমরা সকলে আশীর্বাদ করি যেন শ্রীকৃষ্ণ ভালো ভালো রাজবাড়িতে পৌঁছান। কাহারোলের মানুষের যে একটা ধর্মীয় একটা সম্প্রীতি আছে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকল মিলে আমরা এই অনুষ্ঠানটাকে হাজার বছরে সকলে মিলে এটা আসলে সহযোগিতা করা হয়। আমরা প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক প্রস্তুতি নিয়েছি। আমরা আশা করছি সকলের সহযোগিতায় আমরা এই অনুষ্ঠানটি যথাযথ মর্যাদায় পালন করব। দিনাজপুর রাজবাড়ি আছে বাফের বাড়ি নদী পথে, এটা আমাদের অনেক আগে ঐতিহ্য, 300 বছর থেকে এটা হয়ে আসতেছে। আবার 3 মাস বাফের বাড়িতে থাকার পর আবার শ্বশুরবাড়িতে আসবে পালকি যোগে। আমরা সকলে আসছি কান্তজীয় মন্দিরে। তো আমাদের কান্তজীয় ঠাকুর হচ্ছে নৌকায় চলে গেল নদী দিয়ে। আয়োজকরা জানান, 24 কিলোমিটার যাত্রাপথে অগণিত ভক্তবৃন্দ ফল ফলাদি উৎসর্গ করার মধ্য দিয়ে কান্তজীয়কে বরণ করে নেয়। সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে থেকে আমরা একটা সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সবার যে ঐকান্তিক যে প্রচেষ্টা এবং অংশগ্রহণে সাফল্যমণ্ডিত হোক,
এই কামনা করছি। হাজারো ভক্তের সম্মেলন ঘটায় নেওয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। এই মন্দির থেকে শুরু করে রাজবাড়ির মন্দির পর্যন্ত নদীর দুই পাশে সার্বিকভাবে আমরা দিনাজপুর জেলা পুলিশ আইন শৃঙ্খলা রক্ষার ডিউটি ব্যবস্থা করেছি। ভগবানের সন্তুষ্টি লাভের আশায় ধর্ম বর্ণ নির্বিশেষে হাজার হাজার মানুষের সম্মেলন ঘটেছে কান্তজিওকে বিদায় জানাতে। প্রতি বছর কান্তজিও বিগ্রহ আসার মধ্য দিয়ে মনোবাসনা পূরণ এবং বিশ্বে যাতে শান্তি প্রতিষ্ঠিত হয় এ কামনা করে আগত ভক্ত ও পুণ্যার্থীরা। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি।